তৃণমূলে আবার নতুন করে গৃহদাহ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, তার একটি পোস্ট ইঙ্গিতপূর্ণ, যেখানে তিনি জুলিয়াস সিজারের কথা বলছেন। একবার পোস্টটা দেখা যাক। যে পোস্ট জল্পনা বানাচ্ছে, তাহলে কি তৃণমূলে আরো গৃহদাহ? সুখে নেই সুখেন্দু শেখর। এই সেই পোস্ট, ভালো করে দেখা যাক কি লিখেছেন। যেখানে তিনি লিখছেন 44 খ্রিস্টপূর্বাব্দে 8 অফ মার্চ বা মার্চের 15 তারিখে রোমান সম্রাট জুলিয়াস সিজারকে সেনেটে ছুরি মেরে হত্যা করা হয়। লিখছেন যে সেই সময়ের কথা টানছেন কেন? বলছেন যে রোমান পঞ্জিকা অনুযায়ী আইটস বলতে মার্চ বোঝায়, মে, জুলাই বা অক্টোবর মাসের 15 তারিখকে বোঝায়। কিন্তু আইটস অফ মের আগেই পশ্চিমবঙ্গের মানুষ এক অসহনীয় নৈরাজ্যের পরিস্থিতির অবসান ঘটিয়েছে। এই পোস্ট কেন? সুখে নেই সুখেন্দু শেখর। তিনি জুলিয়াস সিজারের কথা বলছেন, ব্রুটাসের কথা বলতে চাইছেন। তাহলে তৃণমূলের ব্রুটাস কে? সুখেন্দু শেখরের মতে তৃণমূলের ব্রুটাস কে? এক তীরেই কি তিনি দলনেত্রী আর সেনাপতিকে বিঁধছেন? আবির আছে সরাসরি আমার সঙ্গে। আবির, এই পোস্ট কিভাবে ব্যাখ্যা করবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়? যে সুখেন্দু শেখর বলছেন জুলিয়াস সিজারের কথা, সময় উল্লেখ করে বলছেন, এই সময়ের সঙ্গে সেই সময়ের কোথাও মিলে আসে কিনা, কেন বলছেন এই কথাগুলো, কি মনে হয়? অতনু, সুখেন্দু শেখর রায় প্রথমবার এই ধরনের কথা বলছে এমনটা কিন্তু নয়। আমি যদি একটু পিছিয়ে যাই, তাহলে তুমি মনে করো সেটা হচ্ছে আরজি কর ঘটনার সময়ও তৃণমূল কংগ্রেসের 2 রাজ্যসভার সাংসদ একসঙ্গে তোপ দিয়ে গেছিলেন। একজন ছিলেন হচ্ছে জহর সরকার, যিনি পরবর্তী সময় তিনি তার সাংসদ পদ থেকে ইস্তফা দেন, এবং অপরজন ছিলেন হচ্ছে সুখেন্দু শেখর রায়। সুখেন্দু শেখর রায় তিনি তার বাড়ির সামনে মনীষীদের মূর্তির নিচে তিনি অবস্থানে বসেছিলেন, এবং বিভিন্ন সময় জুড়ে যে আচরণ হয়েছিল, যে ধরনের ভূমিকা আইন শৃঙ্খলা ক্ষেত্রে পালন করা হয়েছিল, তা নিয়েও বারবার ধরে তিনি তোপ দিয়ে গেছিলেন। এবং আজকে তিনি যে ধরনের কথা উল্লেখ করেছেন, আজকের প্রসঙ্গ যখন আজকের প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে যখন সেই আরজি করের প্রসঙ্গ টানলে, তাহলে সেই সময়ের সুখেন্দু শেখর রায়ের বক্তব্য আমরা একবার শোনাবো। আরজি কর নিয়ে তখন উত্তাল দেশ, পৃথিবীর বিভিন্ন জায়গায় তখন জাস্টিস চেয়ে পথে নামছেন মানুষ। তখন নিজের বাড়ির কাছে যোধপুর পার্কের নেতাজি মূর্তির নিচে ধর্নায় বসেছিলেন সুখেন্দু শেখর রায়। সেই সময়ের তার বক্তব্য শোনাবো। এই অভূতপূর্ব গণজাগরণের পেছনে যে নারকীয় পাশবিক অত্যাচার এবং নারকীয় হত্যাকাণ্ড দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। যন্ত্রণা ভোগ করতে করতে কি কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে। হয়তো এই বার্তাটা দিয়ে গেছিল সমাজকে যে এরপরও তোমরা চুপ করে থাকবে, তাই আমরা চুপ করে থাকতে পারি না। কোনো মানুষ চুপ করে থাকতে পারে না। আজকে আমরা যে কজন আছি, আমি যদি একা থাকতাম আমি একা দাঁড়াতাম। ধর্নায় বসেছিলেন তিনি, কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলেন সুখেন্দু শেখর রায়। আবির, তুমি ঠিকই বলেছ, সেই সময় সুখেন্দু শেখর রায় তিনি সরব হয়েছিলেন এবং তার জন্য দল তার প্রতি বিরূপ হয়েছিল, কিন্তু তিনি সেসব তোয়াক্কা করেননি। এখন আবার সুখেন্দু শেখর রায় একদম জুলিয়াস সিজারের কথা বলছেন, পরোক্ষে ব্রুটাসের কথা বলছেন। কি মনে হয়, ব্রুটাস বলতে কাকে বলছেন? দেখো, প্রথমত হচ্ছে যে সুখেন্দু শেখর রায় হচ্ছেন পুরনো ঘরানার নেতা, এদেরকে বলা হয়, এবং তারা বরাবর জুড়েই হচ্ছে তাদের যে দলীয় স্তর, তাদের যে সাংগঠনিক দক্ষতা, এই বিষয় নিয়ে বারবার ধরে তারা আলোচনা করেছেন। আরজি করের ঘটনার সময় যখন তার সঙ্গে তার দল দূরত্ব বৃদ্ধি করেছিল, এবং তুমি জানো যে তাকে পুলিশের নোটিশ পাঠানো হয়েছিল, তা নিয়ে তিনি পরবর্তী সময় আদালতে যান, আদালতের তরফ থেকে তিনি রিলিফ অর্ডার নিয়ে আসেন। কিন্তু সেখানকার যে পরিস্থিতি বা সেই সমাজে অবস্থা যেটা তৈরি হয়েছিল, তা নিয়ে তারা যে দলের মধ্যে কিছু কারণ নিয়ে প্রতিবাদী ছিলেন, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে মনে করিয়ে দিয়েছেন। এবং আজকে তার যে এক্সপ্যান্ডেল পোস্ট, সেখানে একটি শব্দ গোটা পোস্টের মধ্যে খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে অসহনীয় পরিস্থিতির কথা।
এবং সেই প্রসঙ্গের কথা কেন উল্লেখ করলেন আমার মনে হয় গত কয়েকদিন ধরে বাকি তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ বিধায়ক, কেউ প্রাক্তন নেতা, কেউ সাংসদ যে ধরনের বক্তব্য রাখছেন, কোথাও গিয়ে তারা বোধহয় সেই অসহনীয় পরিবেশ পরিস্থিতির কথা বলছেন এবং সেখানে গিয়ে ওই তাদের যেটা বক্তব্য, আমি যদি কাকলি ঘোষ দস্তিদারের প্রসঙ্গ টানি, তিনি যেমন কোট আনকোট 2-4 শব্দটিকে ব্যবহার করেছেন, অর্থাৎ আইপ্যাকের আচরণ, যারা আইপ্যাকের মতো সংগঠনটিকে দল পরিচালনার কাজে যুক্ত করা, সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের কথাকে গুরুত্ব দেওয়া, যে প্রসঙ্গের কথা বারবার ধরে তারা উল্লেখ করেছিলেন, সেটাকেই বোধহয় কোথাও গিয়ে টেনে আনার চেষ্টা করেছেন হচ্ছে শুভেন্দু শেখর রায়। এবং সে কারণে তার আজকে এই পোস্ট। তিনি এখনো পর্যন্ত সরাসরি কাকে তিনি ব্রুটাস ভাবছেন বা কেন এই ধরনের পোস্টে লিখলেন, আসল লক্ষ্য কারা, তিনি সরাসরি এখনো পর্যন্ত তার উল্লেখ করেননি। কিন্তু তার একটা আজও অতীতে যখন তার সঙ্গে কথা হয়েছিল, বিশেষত আরজি কর কাণ্ডের সময়, তিনি বারবার ধরে উল্লেখ করেছিলেন যে শাসকের বোঝা উচিত মানুষের মন, এবং যে পুঞ্জীভূত ক্ষোভ বারবার ধরে উঠে এসেছিল, সেই পুঞ্জীভূত ক্ষোভের কথা বারবার ধরে বুঝে থাকা উচিত ছিল। এবং কোথাও গিয়ে সেই পুঞ্জীভূত ক্ষোভ বুঝতে শাসক দল কি দেরি করেছিল, যে কারণেই তাদের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সেই প্রসঙ্গকে কার্যত আজকে বোধহয় তিনি তার এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। আবির, এখানে একটা প্রশ্ন থাকবে তোমার কাছে। যে সময়ের কথা বলছো, আরজি করের সময়, আমরা দেখলাম একটু আগে, সেই সময় তিনি এখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন যে এ এক ভয়ানক অবস্থা, ভয়ানক পরিস্থিতি, মানুষ কি চুপ করে থাকতে পারে, তিনি কেঁদে ফেলছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে তারপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে চিঠিও পাঠিয়েছিলেন। সেদিনের সেই পরিস্থিতি, তারপরে তিনি ক্ষমা চেয়ে চিঠি পাঠালেন ধর্নায় বসার পর, আর আজকের এই পরিস্থিতি, যে পরিস্থিতিতে তিনি জুলিয়াস সিজারের খুন হওয়ার সময়ের কথা বলছেন, ব্রুটাস বলে কারো কথা বলছেন বা ইঙ্গিত করছেন কারো দিকে, দুটোর মধ্যে তো তফাৎ আছে। আজ তো আর তিনি কি আজও ক্ষমা চেয়ে চিঠি পাঠাবেন সেরকম কোনো পরিস্থিতি আছে? বর্তমানে তো সেই পরিস্থিতি নেই, এবং সেই সময় কেন চিঠি পাঠিয়েছিলেন, পরবর্তী সময় ঘনিষ্ঠ মহলে তার ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন, এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন তিনি আরজি কর নিয়ে যে প্রসঙ্গের অবতারণা করেছিলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে তিনি মানুষের পুঞ্জীভূত ক্ষোভের কথা তিনি তুলে ধরেছেন, এবং তার বক্তব্য ছিল তিনি যে পারিবারিক আবহের মধ্যে যে বড় হয়ে উঠেছেন, তার মনে হয় সেই ধরনের পরিস্থিতিতে এই ধরনের ঘটনাকে সমালোচনা করে বিধে তার দলকে জানানো উচিত ছিল, তিনি সেটা জানিয়েছিলেন। কিন্তু আজকে যে ধরনের তিনি পোস্ট করেছেন, সেই ধরনের পোস্টের প্রেক্ষিতে আমার মনে হয় না নতুন করে তিনি তার দলের কাছে কোনো ধরনের আর বার্তা পাঠাবেন। এখন দলের তরফ থেকে যদি তার সঙ্গে কথা বলা হয়, কেন অসহনীয় পরিস্থিতির কথা বলছেন, আর অত নেতার তো একজন নয়, তুমি দেখো পর নেতারা এখন মুখ খুলতে শুরু করেছেন, তারা অসহনীয় পরিস্থিতির কথা বারবার ধরে উল্লেখ করছেন। ফলে সেই পরিস্থিতিতে কি জবাব দেন সেটাই এখন তিনি দেখার। তবে যতটুকুনি তৃণমূল সূত্রে আমরা খবর পেয়েছি, তারা গোটা এক্স হ্যান্ডেল পোস্টকে নিয়ে তারাও যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়েছে। তারাও কেন একজন বর্ষিয়ান সাংসদ এ ধরনের পোস্ট করলেন, কোথায় কি ধরনের সমস্যা তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গের কথা উল্লেখিত পার্টির তরফ থেকে কিভাবে জানানো হয়, সেটাও এখন সকলের নজরে। ধন্যবাদ আবির। এবং এই পার্টির তরফ থেকে কিভাবে দেখা হয় সেদিকে তো নজর থাকবে, কিন্তু এই যে অসহনীয়, কোট অন কোট অসহনীয়র কথা বলছেন, অসহনীয় পরিস্থিতি, সেই অসহনীয় শব্দটি তুলে ধরেছেন বা সেই বিশেষণটি তুলে ধরেছেন কুণাল ঘোষ, যখন তার কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলো। শুনুন। সুখেন্দু শেখর রায়কে আমি দীর্ঘদিন চিনি, আমি শ্রদ্ধাও করি। অবাঞ্ছিত মন্তব্য করেছেন, অসময়োচিত মন্তব্য করেছেন, সিনিয়র নেতা। কিন্তু দল যখন কোনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে, সেই সময়টা যদি আমরা যদি হঠাৎ সবাই মিলে সেইটা তোপ দেখে ভালো সাজতে চাই, এটা হয় না। আর সুখেন্দুদা যে একটা শব্দ লিখেছেন, অসহনীয়, পার্টি যদি এত অসহনীয়, তাহলে এত অসহনীয়, এত যন্ত্রণা, এত খারাপ করে এমপি পোস্টটা কি করে সহনীয় হচ্ছে, এটা খুব কঠিন ব্যাপার।